হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ইংলিশের ডেসক্রিপটিভ রাইটিং করাবো এবং তোমরা সবাই জানো পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ এসআই এগুলোতে ডেসক্রিপটিভ থাকে, ট্রান্সলেশন, রিপোর্ট এবং প্রেসি রাইটিং থাকে। তো এর আগেও আমরা কয়েকটা ডেসক্রিপটিভ ক্লাসে ট্রান্সলেশনের ক্লাস দিয়েছি। ট্রান্সলেশন কি করে সহজে করতে হবে, প্যাসেজ ট্রান্সলেশন আমরা এখনই করে দেখাচ্ছি। আর তোমরা যারা প্র্যাকটিস করছো এইটার আনসার দেখার আগে তোমরা নিজেরা একবার লিখে নাও, তারপরে তোমরা মিলিয়ে দেখো যে সেন্টেন্সগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, অথবা তোমাদের রাইটিং এর কার কার কোথায় কি ধরনের ভুল হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দেরি না করে আমরা ক্লাস শুরু করবো, চলো। দেখো, এটা একটা বড় প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটিকে লেখার জন্য আমরা বিভিন্ন ভাগে সেন্টেন্সগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাসপ্রথার সুবিপুল অবদান ছিল। সে বিজ্ঞানের যুগ নয়, তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল। একটি প্রাচীন বইয়ে দেখেছি, 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষপীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকেও ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছিল। তো এটা আমরা ট্রান্সলেট করব। ট্রান্সলেশন করার আগে গ্রামারের যে পার্টগুলো তোমাদের ইমপ্রুভ করা দরকার সেটা হচ্ছে, প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা, অর্থাৎ কি ধরনের সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সগুলি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, সেন্টেন্সের কি ধরনের টেন্স ইউজ করা হয়েছে, নতুন কোনো শব্দ রয়েছে কিনা যে শব্দটির ইংরেজি শব্দ তুমি হয়তো জানো না, অর্থাৎ ভোকাবুলারি ইউসেজ, আর রয়েছে এক্সপ্রেশন, অর্থাৎ সেন্টেন্সটির প্যাসেজটা যেভাবে বলা হয়েছে তোমার আনসারটা সেইভাবে হয়েছে কি। দেখো, বড় এই প্যাসেজটিকে লেখার জন্য আমরা ছোট ছোট করে সেন্টেন্সগুলোকে ভাগ করে নিয়েছি যাতে করে সহজে অ্যানোটেট করা যায়। ফার্স্ট সেন্টেন্স দেখব, ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। দেখো, এখানে সিম্পল সেন্টেন্স রয়েছে এবং প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। ডিফারেন্ট এজেস অফ হিস্ট্রি আর ডিফারেন্ট। ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। ডিফারেন্ট এজেস অফ হিস্ট্রি আর ডিফারেন্ট। যেহেতু এখানে এজেস এই সাবজেক্টে প্লুরাল রয়েছে, সাবজেক্ট প্লুরাল, তাই এর সঙ্গে ভার্ব প্লুরাল করা হয়েছে। এটা হচ্ছে ভার্ব প্লুরাল, এবং এখানে বি ভার্বটাই হচ্ছে মেন ভার্ব, এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নয়। এখানে আরটাই হচ্ছে এখানে মেন ভার্ব। তো ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, ডিফারেন্ট এজেস অফ হিস্ট্রি আর ডিফারেন্ট। নেক্সট, পরের সেন্টেন্স দেখো, প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতার অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। এই সেন্টেন্সটিতে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এর প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ ইউজ করা হয়েছে। দেখো, প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশ সভ্যতার অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। তার মানে এটা সন্দেহ নাই, এটা একটা পার্ট, এবং এটা প্রিন্সিপাল ক্লজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। দেখো, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর উপরের যে পার্টটা রয়েছে, মানে আগের যে পার্টটা, সাবঅর্ডিনেটিং ক্লজটা উপরে উঠেছিল, এটাকে ছিল রয়েছে, ছিল মানে হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। রাইটিং এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজটা যে টেন্সে রয়েছে সেই টেন্সেই থাকবে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ যে সেন্টেন্সটি সাবঅর্ডিনেটিং ক্লজটা যে টেন্সেই রয়েছে সেটাই থাকবে। কিন্তু যদি সাবঅর্ডিনেটিং ক্লজটা সেম থাকবে, কিন্তু মনে রাখতে হবে যদি প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স থাকে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেটিং যে ক্লজগুলো থাকবে, সাবঅর্ডিনেটিং ক্লজগুলো পাস্ট রিলেটেড টেন্স ইউজ হবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, ফিউচার থাকলেও ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে, সেটাও পাস্ট রিলেটেড টেন্স ইউজ হবে। এগুলো মনে রাখতে হবে, পাস্ট রিলেটেড টেন্স ইউজ হবে। দেখো, সেন্টেন্সটাকে যদি আমরা লিখি তাহলে সন্দেহ নেই, তার মানে কি এটি সন্দেহ নেই, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। ইট ইজ নো ডাউট,
ইট ইজ নো ডাউট এটা প্রিন্সিপাল ক্লজ, এর সঙ্গে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজটি অ্যাড করব। দেখো দ্যাট দিয়ে অ্যাড করব, দ্যাট ইট ইজ নো ডাউট দ্যাট প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশ সভ্যতার অনেক উপরে উঠেছিল। অর্থাৎ এটা অলরেডি আগে হয়ে গেছে, তাই এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। ইট ইজ নো ডাউট দ্যাট দ্য সিভিলাইজেশন অফ, দেখো যে কান্ট্রিগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলো লিখতে হবে এবার। দ্যাট দ্য সিভিলাইজেশন অফ মিশর মানে হচ্ছে ইজিপ্ট, ব্যাবিলন, ভারত হচ্ছে ইন্ডিয়া, গ্রিস ও রোম দেশ, অ্যান্ড রোম। It is no doubt that the civilization of Egypt, Babylon, India, Greece and Rome অনেক উপরে উঠেছিল। reached its pinnacle, পিনাকেল মানে হচ্ছে সর্বশিখর, সর্বোচ্চ শিখর। reached its pinnacle প্রাচীন যুগে, আচ্ছা, reached its pinnacle in ancient times। দেখো it is no doubt that the civilization of Egypt, Babylon, India, Greece and Rome reached its pinnacle in ancient times। প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। তাহলে এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ নো ডাউট এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং পরের পার্টটি সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য আমরা রিচড করলাম। দেখো পরের সেন্টেন্স, কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাস প্রথার সুবিপুল অবদান ছিল। দেখো বাট স্লেভারি হ্যাড আ গ্রেট কন্ট্রিবিউশন, বাট স্লেভারি হ্যাড এ গ্রেট কন্ট্রিবিউশন, সেই সভ্যতা গড়ে তোলার পেছনে, ইন বিল্ডিং আপ দ্যাট সিভিলাইজেশন, কিন্তু সেই সভ্যতা গড়ে তোলার পেছনে দাসপ্রথার সুবিপুল অবদান ছিল। বাট স্লেভারি হ্যাড গ্রেট কন্ট্রিবিউশন ইন বিল্ডিং আপ দ্যাট সিভিলাইজেশন। পরের সেন্টেন্সটি ছিল, সে বিজ্ঞানের যুগ নয়। দেখো এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট টেন্স রয়েছে, নয়, কিন্তু যেহেতু এই প্যাসেজটি আগেকার একটা ঘটনার কথা বলা হয়েছে, তাই এক্ষেত্রে আমরা অবশ্যই এটারও পাস্ট টেন্স করব। নয় থাকলেও ছিল না বলতে হবে, সেটা বিজ্ঞানের যুগ ছিল না। দ্যাট ওয়াজ নট দ্য এজ অফ সায়েন্স, নট দ্য এজ অফ সায়েন্স, অর্থাৎ এটি তখন বিজ্ঞানের যুগ ছিল না। দেখো পরের সেন্টেন্স, তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। এই সেন্টেন্সটিতে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজ করানো হতো। তাই মানুষকে কেনা হতো, দেখো এটা প্যাসিভ ফর্মে হবে। সো ওয়ার বট, সো মেন ওয়ার বট, মানুষকে কেনা হতো অ্যাজ দাস হিসেবে। সো মেন ওয়ার বট অ্যাজ স্লেভস, যাদেরকে জোর করা হতো। হু ওয়ার ফোর্সড, এটাও প্যাসিভ ফর্মই, তাই বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম দেব। হু ওয়ার ফোর্স টু ডু, ফোর্স টু ডু, দেখো ডু ছাড়া আমরা ফোর্স টু পারফর্মও করতে পারি। ফোর্স টু পারফর্ম, ফোর্স টু ডু আর ফোর্স টু পারফর্ম, পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজ। পরিশ্রমী কাজ মানে হচ্ছে হার্ডওয়ার্ক, আমরা বলতে পারি হার্ড, অথবা লেবোরিয়াস বলতে পারি, লেবোরিয়াস, লেবোরিয়াস অ্যান্ড বুদ্ধিসাধ্য, ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। মনে রাখবে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর সঙ্গে এস বাই এস দিয়ে প্লুরাল করা যাবে না। ফোর্স টু ডু অথবা ফোর্স টু পারফর্ম হার্ড ওয়ার্ক অথবা লেবোরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল, ছিল হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। স্লেভারি ওয়াজ ইন ভোগ, VOGUE, in various countries till few years back, দেখো সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল। স্লেভারি ওয়াজ ইন ভোগ ইন ভেরিয়াস কান্ট্রিজ টিল ফিউ ইয়ার্স ব্যাক। দেখো পরে, একটি প্রাচীন বইয়ে দেখেছি 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে। এটা একটি বড় সেন্টেন্স। এই বড় সেন্টেন্সগুলো অনেক সময় ট্রান্সলেট করার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়ে। এটাকে আমরা একটা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি। দেখো একটি প্রাচীন বইয়ে দেখেছি, তার মানে আমি দেখেছি, এটা একটা পার্ট। 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক
এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে। তো আমরা বিভিন্ন পার্টগুলোকে আগে একটু লিখে নেব কিভাবে। দেখো, একটি প্রাচীন বইয়ে দেখেছি, আমি দেখেছি এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো, আমি দেখেছি মানে আমি পড়েছি। আই হ্যাভ রিড ইন অ্যান অ্যানসিয়েন্ট বুক, প্রিন্সিপাল ক্লজ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কনজাংশন দেব দ্যাট। পরের পার্টটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাই পাস্ট টেন্সেই থাকবে। আই হ্যাভ রিড ইন অ্যান এনশিয়েন্ট বুক দ্যাট, 19 শতকের গোড়ায়, 19 শতকের at the beginning of 19th century. I have read in an ancient book that at the beginning of 19th century. I have read in an ancient book that at the beginning of 19th century. একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, সাবজেক্ট দেব এ famine stricken, দুর্ভিক্ষ পীড়িত, এ famine stricken man কোথাকার, দেখো এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার। তাহলে এই famine stricken man of নদিয়া ডিস্ট্রিক্ট, famine stricken man of Nodia district in West Bengal sold himself and his wife কি হিসেবে, দেখো দাসদাসী হিসেবে বিক্রি করেছে। তাহলে sold himself and his wife as slaves। কার কাছে বিক্রি করেছে? একটি ধনী পরিবারের কাছে, to a rich family। কিসের মাধ্যমে? দলিল লিখে দিয়ে, by executing a will। আচ্ছা, উইল অথবা ডিড বলতে পারি, উইল অথবা ডিড, দলিল। বেশ, এবার দেখো একটা বড় সেন্টেন্স কি আমরা বিভিন্ন পার্টে এটা ভাগ করে করে লিখলাম। একটি প্রাচীন বইয়ে দেখেছি, এটা একটি প্রিন্সিপাল ক্লজ। আই হ্যাভ রেড ইন অ্যান অ্যানসিয়েন্ট বুক, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, অ্যানসিয়েন্ট ছাড়া আমরা এখানে ওল্ড বুকও বলতে পারি, ইন অ্যান ওল্ড বুক, সেটাও বলা যেতে পারে। দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ 19th century, দেখো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার 19 শতকের গোড়ায়, এটা 19 শতকের গোড়ায়, অ্যাট দ্য বিগিনিং অফ 19th century, তারপর আমরা সাবজেক্ট দিয়েছি একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, তার মানে হচ্ছে এ famine stricken man of নদিয়া ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল sold himself and his wife as slaves to a rich family by executing a will অথবা deed। তো তোমরাও কিন্তু এভাবে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারো, রেগুলার প্র্যাকটিস করো, স্বপ্ন পূরণের সঠিক জায়গায় তোমরা পৌঁছে যাও। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। দেখো, রাইটিং কিন্তু কখনো মুখস্থ করে করা যায় না। রাইটিং স্কিল অর্থাৎ স্কিল ডেভেলপ করতে হলে রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমেই পারফেকশন আসবে। সুতরাং এখনো বেশ কিছুটা সময় রয়েছে, নিজেদেরকে তৈরি করো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই।